পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির থেকে বড় কাল আর কেউ নেই। দরজা খুলে দেবে, সেদিন সব বেঁচে যাবে। সেইটাকে রুখতে উনি আজকে দৌড়ে গেছিলেন নিজে। তাহলে অন্য কোনো আধিকারিককেও পাঠাতে পারতেন, যদি ধরেই নিলাম কোনো কিছু করতে হতো। নিজেকে কে যেতে হলো কেন? একমাত্র কারণ যে মুখ্যমন্ত্রী। আসলে হাইকোর্টের পর এবার ইডির বিরুদ্ধে যে মামলা স্থগিতাদেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট। স্বাভাবিক। কি ইডি কি বলবে? সুপ্রিম কোর্ট কি বলবে? যে ইডি কে গ্রেপ্তার করা হোক? এটা কখনো কোনো কথা হলো? সারা পৃথিবী বোঝে কে চোর আর কে ডাকাত। হ্যাঁ, সেখানে ইডি কে কেন ধরতে যাবে? ইডির বিরুদ্ধে কেন তদন্ত হবে? স্বাভাবিক, যা আবার সেটাই হয়েছে। সিবিআই তদন্তের দাবি জানিয়েছে ইডি আইনজীবীরা, এমনকি এটাও বলেছে যে রাজীব কুমারের যেন সাসপেনশন হয়। হওয়াই উচিত, হওয়াই উচিত। শুধু রাজীব কুমার কেন? রাজীব কুমারের সঙ্গে কলকাতা পুলিশের সিপি, চিফ সেক্রেটারি নন্দিনী চক্রবর্তী, সবার শাস্তি হোক। সাসপেনশনটা খুব কম শাস্তি হয়ে যাচ্ছে না এই ক্ষেত্রে? আপাতত সাসপেনশন হওয়া উচিত, কারণ তদন্তকে যদি প্রভাবিত না করতে পারে তার কারণে সাসপেন্ড করে রাখা উচিত। তথ্য সংরক্ষণের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তথ্য যদি সংরক্ষণ করা হয়, আসল তথ্য কার কাছে? তথ্য যে সংরক্ষিত হবে, কার কাছে সংরক্ষিত হবে? এক হচ্ছে ইডির কাছে কোনো তথ্য নেই, ইডি জানিয়ে দিয়েছে। তাহলে তথ্য যেটা আছে সেটা মমতা ব্যানার্জির কাছে আছে, সেটা সংরক্ষিত হবে। চোরের ঘরে চুরির মাল সংরক্ষিত থাকবে? কি যে বলেন! যদি সংরক্ষণ করাও যায় তাহলে আসল তথ্যটা তো ইডির কাছে আসছে না। না, যদি সংরক্ষিত করতে হয় তদন্তের স্বার্থে, যে ঠিক আছে এখন ইডিও সেটা নিতে পারবে না, তাহলে সেই তথ্যটা তো সরকারের কাছে থাকা উচিত, কোর্টের আন্ডারে থাকা উচিত। বেলডাঙ্গার যে ঘটনা আমরা দেখলাম, এখনো উত্তপ্ত বেলডাঙ্গা, সাংবাদিকরা মার খাচ্ছে ওখানে পড়ে পড়ে। মমতা ব্যানার্জি বলছে ভিড়ের মধ্যে যাবেন না, ভিড়ের মধ্যে যাবেন না, ভিড়ের মধ্যে যাবেন না। মমতা ব্যানার্জি সন্ধ্যেবেলা যেটা বলবেন সেটা শুনে লিখে দেবেন। ভিড়ের মধ্যে যাবেন না, ছবি তুলবেন না। মমতাদি ছবিটা যেটা পাঠাবেন সেটা দেবেন। উনি বলছেন ওরা নামাজ পড়ছে শান্তিপূর্ণ ভাবে, সেই ছবিটা দেবেন। ওরা আগুন জ্বালাচ্ছে, ওই ছবিটা দেবেন। এখানে হিন্দুদের মিছিল হলে লাঠিচার্জ হয়, ওখানে যে আগুন জ্বলছে, তাণ্ডব হচ্ছে, ওখানে ফুল বর্ষণ হবে, ওখানে ফুল বর্ষণ হবে। এই যে সামনে নির্বাচন, তার আগে দেখা যাচ্ছে একের পর এক হিন্দু মন্দিরের শিলান্যাস করছেন মুখ্যমন্ত্রী। ধর্মের রাজনীতি, হিন্দু মন্দিরের শিলান্যাস করছেন আর মুসলমানদের দিয়ে হিন্দুদের মার খাওয়াচ্ছে। হিন্দু মন্দিরের শিলান্যাস হচ্ছে শিলাদির হাত দিয়ে, আর ওখানে হিন্দুদেরকে মার খাওয়াচ্ছে, হিন্দু মন্দির ভাঙাচ্ছেন। একদিকে উনি হিন্দু মন্দির ভাঙবেন, হিন্দু দেবদেবী ভাঙবেন, আর তারপরে উনি মহাকাল মন্দির প্রতিষ্ঠা করবেন। দেখুন, পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির থেকে বড় কাল বা মহাকাল যাই বলুন না কেন আর কেউ নেই। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির থেকে বড় কাল আর কেউ নেই। উনি বলছে বাংলাকে 1 নম্বর করবো, এখন বলেছি করেই ছাড়বো। চুরিতে, ডাকাতিতে, ধর্ষণে, দুর্নীতিতে, রাহাজানিতে 1 নম্বর হবে বাংলা। হয়ে গেছে, আর হবে না, হয়ে গেছে। মেদিনীপুরের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিজেপির 2জন বিধায়ক আমাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। অজিত মাইতির সঙ্গে হিরণ নাকি তার অফিসে গেছিল এবং তৃণমূলে যোগদানের ইচ্ছে প্রকাশ করেছে। সেটা আমাদের কাছে অনেকে যোগদানের ইচ্ছে প্রকাশ করছে, দল নিচ্ছে না। যেদিন দরজা খুলে দেবে সেদিন সব বেঁচে যাবে। উনি আরো বলছে যে সতীদাহ প্রথায় নাকি পুরুষদের দাহ করে দেওয়া হতো। সতীদাহ নয়, সতীদাহ এখন অতীত, এখন হচ্ছে পতিদাহ। সতীদাহ এখন অতীত, রাজা রামমোহন রায় এখন অতীত, এখন যুবরাজ বর্তমান, আর পুরোটাই হচ্ছে পতিদাহ। সিঙ্গুরে আগামীকাল নরেন্দ্র মোদীর সভা, সেখানে দেখা যাচ্ছে বেচারাম মান্না কাল থেকে সেখানে বাধা দান করার চেষ্টা করছে। ও বাধা দান চেষ্টা করছে না, বাধা দেওয়ার ছবি তুলছে। বাধা দেওয়ার ক্ষমতা আছে প্রধানমন্ত্রীকে। পাকিস্তান বাধা দিতে পারে না, আমেরিকা বাধা দিতে পারে না, আর বেচারি বেচা ও দেবে বাধা প্রধানমন্ত্রীকে।
যখন রাম মন্দির হয়েছিল তখন পিসি বলেছিল যে ভোটের জন্য করছে, তাহলে কি এই যে মন্দিরগুলো উনি তৈরি করছেন, শিলান্যাস করছেন, এগুলো ভোটের জন্য নয়? ধর্মকে ভোটে ব্যবহার যতই করছেন ভোটের না? জন্য করুন, আমি বলছি উনি শিলান্যাসই করবেন, উনি জীবনে মন্দির করবেন না, উনি জীবনে মন্দির করবেন না। হ্যাঁ, আমি বলছি এর আর কিছুদিন পর যদি মমতা ব্যানার্জি এই দফার পরে যদি চতুর্থ দফার স্থান পান, তাহলে না এই বাংলার শনি মন্দির উঠে গিয়ে ওই পাড়ায় পাড়ায় মহাকাল মন্দির, মমতা মন্দির তৈরি হবে। কারণ অত বড় মহাকাল বাংলায় আর দ্বিতীয় নেই। একদম শেষ প্রশ্ন, স্বাস্থ্য দপ্তরের দায়িত্বে আছেন মুখ্যমন্ত্রী নিজে, দায়িত্ব সামলাতে পারছেন না বলে কি ভাইপোকে দিয়ে গ্রামে গ্রামে সেবাশ্রয় করাচ্ছে? আরে সেবাশ্রয় মানে কি? সেবাশ্রয় মানে সরকারের ব্যর্থতা। সরকার হাসপাতাল দিতে পারেনি, স্বাস্থ্য কেন্দ্র দিতে পারেনি, তাই লোককে তাঁবুতে গিয়ে আশ্রয় নিতে হচ্ছে, চিকিৎসা নিতে তাঁবুতে যেতে হচ্ছে। সরকার স্বাস্থ্যসাথী কার্ড দিল, হাসপাতালগুলোকে সুপার স্পেশালিটি করলো, তাহলে তার লাভ কি হলো? বাংলার মানুষ তার থেকে কি পেলো যদি সেবাশ্রয়তে যেতে হয়? প্রথমে জায়গাটা জিজ্ঞেস করবো, গতকাল দেখা গেল হাইকোর্টের শাসক দল ধাক্কা খেলো, ইডির বিরুদ্ধে তাদের যে মামলাটা ছিল সেটা খারিজ করা হয়েছে, এবং আজও একই দৃশ্য দেখা গেল সুপ্রিম কোর্টেও, সেখানে ইডির বিরুদ্ধে যে মামলা বা এফআইআর গুলো ছিল তাতে স্থগিতাদেশ দেওয়া হয়েছে। সর্বপ্রথম আজকে মহামান্য সুপ্রিম কোর্ট যে বার্তা দিয়েছেন বা যে নির্দেশ দিয়েছেন, তার থেকে একটা জিনিস স্পষ্ট হলো যে মুখ্যমন্ত্রীর যে ভূমিকা ছিল, একটি তদন্তকারী সংস্থা তার কাজকে ব্যাহত করা, তার কাজকে আটকানো, সেটা যে একটি অপরাধ, সেটা কিন্তু তাদের বক্তব্যে স্পষ্ট। আরও একটা জিনিস বুঝতে হবে, আমরা এটাও বুঝতে পারলাম যে এতদিন জানতাম কয়লা চোর, গরু চোর, বালি চোর, চাকরি চোর, রিসেন্টলি আপনারা দেখালেন যে সে একটা ফাইল চোর। তদন্ত আরো যত এগিয়ে আসছে, এখন দেখতে পাচ্ছি সে আবার মোবাইল চোর। মোবাইল চোর মমতা, জেনে গেছে জনতা। স্বাভাবিকভাবে বুঝতে পারছেন পশ্চিমবঙ্গের পরিস্থিতি কি। তো যতই উনি কোর্ট দৌড়ান, কোর্টের থেকে, সেটা হাইকোর্ট হোক বা সুপ্রিম কোর্ট, সেখান থেকে যে রাজ্য সরকার বা তৃণমূল সরকারের এই চড়থাপ্পড় খেতে 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 তারা যে হাঁপিয়ে যাচ্ছে না, সেটাও স্পষ্ট হয়ে উঠলো আরও একবার আজকে। সুপ্রিম কোর্ট যে কথা বলেছে তাতে একটা জিনিস স্পষ্ট, সেটা হচ্ছে যে ঘটনা ঘটেছে সেটা নিন্দনীয় এবং সেটা গর্হিত অপরাধ। একটি তদন্তকারী সংস্থার কাজকে আটকানোর রাইট কারণ নেই, সেটা একজন মুখ্যমন্ত্রী হয়ে উনি করেছেন। স্বাভাবিকভাবে এই রায় আমরা আশা করেছিলাম, আর তাই দেখলাম আমরা। কিন্তু দাদা, সেদিন যখন আইতাকে ইডি যখন হানা দিল, সেই সময় তো সেখানে কেন্দ্রীয় বাহিনী সহ ইডি সেখানে উপস্থিত ছিল। ওরা তো চাইলেই মুখ্যমন্ত্রীকে আটকাতে পারতো। দেখুন, একটা জিনিস বুঝতে হবে, মুখ্যমন্ত্রী এটা প্ল্যান করে গেছিল। যে মুহূর্তে এই ঘটনা ঘটতো সঙ্গে সঙ্গে বলতো সিএম কে আটকেছে, সিএম কে এই করেছে, ওই করেছে, বিভিন্ন রকমের পুরো একটা প্লট করা ছিল মুখ্যমন্ত্রী। এই মুখ্যমন্ত্রীর ট্র্যাপে তো আর ইডি সিবিআই পড়বে না। তারাও এরকম কত মুখ্যমন্ত্রী দেখেছেন, তোলাবাজ, তাদেরকে সব জেলে ঢুকিয়েছেন, আমরা দেখেছি, আগে ইতিহাসে আছে। তো স্বাভাবিকভাবে তারা তাদের পূর্বের এক্সপিরিয়েন্স থেকেই তাদের এসওপি, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার আছে, তার মধ্যে থেকেই ওনারা নিশ্চিতভাবে বুঝতে পেরেছিলেন যে এইখানে এইভাবে অপারেট করা উচিত, তার জন্যই ধরেন। আর আজকে দেখলেন আলটিমেটলি কোর্ট কি বললো। কোর্ট তো বললো যে মুখ্যমন্ত্রী যে কাজ করেছেন সেটা পুরোপুরি ভুল। এদিকে দেখা যাচ্ছে যে ইডির আইনজীবীরা বলছেন যে এমন কি ছিল যা লুকানোর জন্য মুখ্যমন্ত্রীকে পুরো সেনাবাহিনী, পুলিশ বাহিনী নিয়ে সেখানে ঢুকে পড়লেন, তাকে হস্তক্ষেপ না করার জন্য অনুরোধ করা হয়েছে, কিন্তু তিনি তা শোনেননি। এটা তো এক ধরনের আইনকে লঙ্ঘন করা হচ্ছে। শুধু ইডি নয়, সাধারণ মানুষ, আমার আপনার মতো সাধারণ মানুষ, তারা দেখছে যে একটা ফাইল, হার্ড ডিস্ক বা মোবাইল আনার জন্য একজন মুখ্যমন্ত্রী সে তার পুলিশের সব থেকে বড় এক পদাধিকারী একজনকে নিয়ে গিয়ে সেই জিনিসটাকে আটকাচ্ছে, তদন্তকে আটকাচ্ছে। তার মানে কি, কি বোঝায়? একটা জিনিস স্পষ্ট, যে কোনোভাবে যদি ওইখানকার তথ্য বেরিয়ে আসতো, ওই দিন সরকার পড়ে যেত। ওনার সরকার পতনকে আটকাতে ওনার কোটি কোটি টাকার
যে কয়লা কেলেঙ্কারির সঙ্গে যে উনি যুক্ত সেইটাকে রুখতে উনি আজকে দৌড়ে গেছিলেন নিজে। তাহলে অন্য কোনো আধিকারিককেও পাঠাতে পারতেন, যদি ধরেই নিলাম কোনো কিছু করতে হতো, নিজেকে কে যেতে হলো কেন? একমাত্র কারণ যে মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছিলেন যে ওনার যে কুর্সি, ওনার যে চেয়ার, তার চারটে ঠ্যাংই ওর মধ্যে লুকিয়ে আছে। রাজ্য পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ সুপ্রিম কোর্টে, রাজীব কুমারের সাসপেনশন চেয়েছেন ইডি, পুলিশের শীর্ষ কর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আর্জি জানাচ্ছে ইডি। এটা কিভাবে দেখছেন? পুলিশ যেভাবে কাজ করছে আমি বলবো পুলিশ কি আর খাকি বর্দি না পড়ে, সাদা বর্দি না পড়ে, তারা এবারে তৃণমূলের ব্যাচ বুকে লাগিয়ে ঘুরুক। আমি সকল পুলিশ অফিসারদের কথা বলছি না, যারা নিজেদের মেরুদণ্ড এখনো পর্যন্ত বিক্রি করেননি, যারা মেরুদণ্ড এখনো পর্যন্ত সোজা রেখে কাজ করছেন, তাদেরকে কুর্নিশ জানাই। কিন্তু এইরকম রাজীব কুমারের মতো বিভিন্ন যারা পুলিশ অফিসার আছে, যারা আজকে পুলিশ প্রশাসনকে, পুলিশ ডিপার্টমেন্টকে কলঙ্কিত করছে শুধুমাত্র একজন মুখ্যমন্ত্রীকে খুশি করার জন্য, তার পেড এমপ্লয়ের মতো চাকরি যেটা একটা চাকরিজীবী একটা যেরকম কাজ করে, অপারেট করে, সেইভাবে ব্যক্তিগতভাবে মুখ্যমন্ত্রীর জন্য অপারেট করা, ওনাকে বসিয়ে রাখা হয়নি তার জন্য। সিকিউরিটি কনসার্ন অফ আ চিফ মিনিস্টার একদম ঠিক আছে, তার জন্য আলাদা ডেপুট করা হয় সিকিউরিটি স্টাফ, কিন্তু তার মানে এটা নয় যে একটা ফাইল উদ্ধার করার জন্য যে ব্যাটালিয়ন নিয়ে যাওয়া হয়েছিল সেটা কিন্তু মানুষের চোখে লেগেছে এবং সাধারণ মানুষ প্রশ্ন করছে। যে গাড়িটা নিয়ে গিয়েছিল, আপনি নাম্বারটা বের করুন একবার, সেই নাম্বারটা কি? তৃণমূল কংগ্রেসের একটি দল, তার নামে রেজিস্টার্ড। মুখ্যমন্ত্রী যাচ্ছেন ফাইল নিতে, ফাইল তুলে নিয়ে আসছে একটি গাড়িতে, সেই গাড়ির নাম্বারটা রেজিস্টার্ড তৃণমূল কংগ্রেসের পার্টি নামে। আপনি ইকুয়েশনটা বুঝুন। এটাকে ঘিরে রেখেছে কে? পুরো ব্যাপারটাকে সাহায্য করছে কে? না সঙ্গে রাজীব কুমার। সো একটা জিনিস স্পষ্ট, পুলিশ প্রশাসনকে চরমভাবে ব্যবহার করে, আগেও উনি ব্যবহার করেছেন এরকম অপব্যবহার যাকে বলে, ক্ষমতার অপব্যবহার করে এই পুরো বিষয়টাকে উনি নিজের শুধুমাত্র সরকার পতনটা ওই দিনে বাঁচানোর জন্য দৌড়ে গেছিলেন। আচ্ছা, শাসক দল তো বারবার এটা অভিযোগ করে থাকে যে এই যে কেন্দ্রীয় দল বা ইডি বা বিএসএফ, সেটা বিজেপি তৎপরতায় কাজ করছে বা বিজেপি দলদাসত্ব করছে। তাহলে তো এটা থেকে এটা প্রমাণিত হলো যে শাসক মানে রাজ্য পুলিশ শাসক দলের দলদাসত্ব করছে। সব থেকে প্রথম কথা বলি যে ইডি বা সিবিআই কোনোটাই বিজেপির কোনো অঙ্গ নয়। তারা একটি ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি, ইনভেস্টিগেশন এজেন্সি। তারা তাদের মতো করে পুরোপুরি ইন্ডিপেন্ডেন্টলি তারা তাদের তদন্ত এগিয়ে চলেছে। এবং সব থেকে বড় জিনিস বুঝতে হবে, অধিকাংশ ইনভেস্টিগেশন যেটা পশ্চিমবঙ্গে হচ্ছে সেটা কিন্তু কোর্ট মনিটর। সেই জায়গায় বিজেপির কোনো হাত থাকতে পারে না। কিন্তু আমরা স্পষ্টত একটা জিনিস দেখতে পাচ্ছি প্রতিনিয়ত, যে পুলিশ প্রশাসনকে শুধুমাত্র উঁচু লেভেলে নয়, আইপিএস লেভেলে নয়, একদম থানা লেভেলেও একটি ওসি, আইসি বা একটা কনস্টেবলকেও তাদেরকে কিন্তু রাজনৈতিক কাজে ব্যবহার করছে তৃণমূল সরকার। এইটা পশ্চিমবঙ্গেই হয়, অন্য কোথাও দেখতে পাবেন না, বিজেপি সরকারে দেখতে পাবেন না। এটা পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী বলেই হচ্ছে, এটা তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলে হচ্ছে। তারা তো পেড স্টাফ মনে করে তাদেরকে, তাদেরকে বলবে জল নিয়ে আয়, জলের প্যাকেট নিয়ে যায়। দেখেননি আপনারা এর আগেও ফুটবল খেলার গ্রাউন্ডে আমরা কি দেখছি না, পুলিশ প্রশাসন কি প্যাকেট প্যাকেট জল নিয়ে যাচ্ছে, জল বইছে। এই তো মুটেতে পরিণত করেছে, কুলিতে পরিণত করেছে এই তৃণমূল সরকার আজকে পুলিশ প্রশাসনকে। ভারতীয় জনতা পার্টি আসবে, প্রত্যেকটা পুলিশ অফিসার স্টার্টিং ফ্রম দ্য আইপিএস, ডিজি, আইজি, এসপি, সিপি এবং নিচের একটা ওসি, আইসি অবধি প্রত্যেকে সসম্মানে তাদের পূর্ণ অধিকার, স্বাধিকার নিয়ে তারা কাজ করবে। আর সেটাই একটা সুস্থ সমাজের একটা ছবি হয়ে উঠবে। হাইকোর্টের প্রথম দিনের শুনানির প্রসঙ্গ শুনে প্রধান বিচারপতি বলেন, যন্তর মন্তরের মতন অবস্থা, খুবই বিরল পরিস্থিতি। আর এদিকে দেখা যাচ্ছে যে ইডি সুপ্রিম কোর্টে অভিযোগ করেছে সিসিটিভি মুছে মুছে দিচ্ছে তারা। দেখুন, ইডি যে দাবিটা করেছে সেটা আমরাও আগেও বলেছি, বিভিন্ন জায়গা থেকে এরকম ডেটা ইরেজ করার বিভিন্ন প্রচেষ্টা হয়েছে, কিন্তু এরা বুঝতে পারছে না যে কোনো আজকের যে টেকনোলজি আছে, ডেটা রিমুভ করার পরেও সেই হার্ড ডিস্ক থেকে কবে রিমুভ হয়েছে, কি রিমুভ হয়েছে এবং ডেটা রিকভারির অনেক টেকনোলজি আছে। এই তথ্য যেদিন সামনে আসবে, আমি আবার বলছি,
এরকমও হতে পারে সরকার সেদিনে হয়তো পড়ে যাবে, কারণ এখন তথ্য প্রযুক্তির যে মান, এরকম অনেক টেকনোলজি আছে যেটা ডেটা রিকভারি করা যায়, এবং কোন দিন কোন সিস্টেম থেকে কবে কোন সময় ডেটা ইরেজ হয়েছিল সেটাও কিন্তু ধরা যায়। অপেক্ষা করুন, তদন্ত আরো এগোবে, এদের সব কটার আসল চিত্র সামনে চলে আসবে। আপনি যেমনটা বললেন এখনকার টেকনোলজি দিয়ে সবই তথ্য আবার পাওয়া সম্ভব। এদিকে 2 সপ্তাহের মধ্যে সব পক্ষের কাছ থেকে হলফনামা তলব করা হয়েছে। এই সময়ের মধ্যে ওই এলাকার সব সিসি ক্যামেরা ফুটেজ সব সংরক্ষণ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, এবং মুখ্যমন্ত্রী যে যে জিনিসগুলো নিয়ে গেছেন সেইগুলো সংরক্ষণ করারও নির্দেশ দিয়েছে। কিন্তু সংরক্ষণ করার পরও কি আসল তথ্য উঠে আসবে? বললাম তো, উনি ভাবছেন আমি নিয়ে চলে গেছি হার্ড ডিস্ক, উনি ভাবছেন আমি মোবাইল নিয়ে চলে গেছি। আমি তো জানতাম না মোবাইল চোর বলে। ও ভগবান, এটা তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী বলেই সম্ভব। আমি আপনাকে বলছি টেকনোলজি আছে, উনি যদি ভাবেন আমি ওই হার্ড ডিস্কটা চেঞ্জ করব, ওই হার্ড ডিস্কটাকে রিমুভ করে দেবো, সমস্ত তথ্য বেরিয়ে যাবে। টেকনোলজি আছে, এবং ইডির হাতে যেদিন এই হার্ড ডিস্ক আসবে এবং কোর্টের হাতে যেদিন আসবে সেদিন ফরেনসিক ল্যাবে পাঠালেই সমস্ত কিছু বেরিয়ে যাবে যে আসল ওর মধ্যে কি ছিল। সময়ের অপেক্ষা, তদন্ত হতে দিন, সরকার পতন নিশ্চিত। সিকবলের উদ্দেশ্যে বিচারপতি মিশ্র বলছেন যে আপনাদের দাবি পরস্পর বিরোধী। যদি সত্যি তথ্য সংগ্রহের উদ্দেশ্য থাকতো তবে এটি বাজেয়াপ্ত করতো, কিন্তু বাস্তবে কিছুই বাজেয়াপ্ত করা হয়নি। না না, ওখানে তো পেলাম না, পেলে মানে ওখানে ঢুকে আমরা যে ছবিটা দেখলাম, আপনারাই মিডিয়া দেখিয়েছেন, যে ঢোকার আগেই পুলিশ প্রশাসনের যে তৎপরতা, তারা তো রীতিমতো সিকিউরিটি, বডিগার্ড এবং যত রকম পন্থা আছে তারা নিয়ে নিয়েছিল ইডির টিমকে আটকানোর জন্য। তারা তো ঢুকতে পারেনি, সত্যিই তো তারা বিভিন্ন জিনিস পায়নি, এখনো কনফিসকেট করতে পারেনি তারা। তারা পেলে তো বাজেয়াপ্ত করবে। সব মাল যদি ঝেড়ে নিয়ে চলে যায় মুখ্যমন্ত্রী, তাহলে হাতে তো কিছু নেই, বাজেয়াপ্ত করবেটা কি? হার্ড ডিস্ক যদি পেতো বাজেয়াপ্ত করতো, কোনো কিছু কাগজ আরো পেলে বাজেয়াপ্ত করতো। যেগুলো পেয়েছে এই কি প্রতীক না প্রতীক তার বাড়ি থেকে, সেখান থেকে বাজেয়াপ্ত করেছে, কিন্তু আসল জায়গায় তারা জানতো ওখানে আছে। ঢোকার আগেই হামলে পড়েছে মুখ্যমন্ত্রী, বুঝতে পেরেছিল যে এখানে গেলে পদটা যাবে, সিএম যাবে, সরকার যাবে। তাহলে কি আসল তথ্য উঠে আসার সম্ভাবনা রয়েছে? 100% আছে। যদি কেউ ভেবে রাখে যে মুখ্যমন্ত্রীকে নিয়ে, পুলিশ প্রশাসনকে নিয়ে সমস্ত তথ্য লোপাট করে দেবে, এটা হবে না। তথ্য অনেক কিছু আছে, এটা আমার ধারণা, আর যার জন্যই কিন্তু আজকে ওইখানে ইডি দৌড়ে গেছিল। এরপর এরকমও হতে পারে যে একটা জায়গায় দৌড়ে গেছে না মুখ্যমন্ত্রী, এরকম আপনার 200টা জায়গা আছে, 200টা জায়গায় দৌড়াতে পারবেন তো? কি করবেন, কপি পেস্ট নিজেকে, না ক্লোন করবেন? দেখুন ভেবে। একটু অন্য প্রসঙ্গে আসি। মমতার দোষ ঢাকতে অবিজেপি শাসিত রাজ্যগুলিতে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতাকে দুষলেন আইনজীবী কল্যাণ ব্যানার্জি। সুপ্রিমেও জব্দ তৃণমূল, আর এই কথাটা মানছেন না তিনি। কি বাঘের বাচ্চা না কি সব বলছিল না, বাঘিনী, বাঘের বাচ্চা, তো ভিজে বিড়াল হয়ে কুই 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 করে সেদিন নাকি পালাচ্ছিল শুনলাম, পুলিশের কি হেল্প লাগবে বলে ফুটেজ দেখছিলাম। এইসব মানে সুস্থ ব্যক্তি যে মদ ফদ না খেয়ে কথা বলে, তার প্রশ্ন করবেন, তার প্রশ্নের উত্তর দেবো। এই মদো মাতালদের প্রশ্নের উত্তর। অপরদিকে আমরা দেখছি নন্দীগ্রামে 3,000 পুলিশ নিয়ে অভিষেক ব্যানার্জি সেখানে সভা করতে গেলেন। একটা সাধারণ সাংসদকে এত পুলিশ তিনি পেলেন কিভাবে? মানে এত পুলিশ নিয়ে কি একজন সাংসদ যেতে পারেন? কি বলছেন? পুলিশ আবার পশ্চিমবঙ্গ সরকারের নাকি? পুলিশ তো ওনার প্রাইভেট কোম্পানির মতো চাকরি করে। এর আগেও দেখেননি যুবরাজ গেছিল এই যাত্রা ওই যাত্রা করতে করতে? সেই যাত্রার পিছনে তো একটা প্রোগ্রামের পিছনে 2,200 লোক থাকতো, পুলিশ প্রশাসন থাকতো। মিসইউজ হচ্ছে, অ্যাবসলিউট মিসইউজ অফ দ্য পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন। আমরা বলছি তো, এটা আগেও হয়েছে। উনি যেখানে যাবেন পিছন পিছন কয়েক হাজার পুলিশ যাবে। আমার বক্তব্য তো ভয়টা কোথায়? আবার যদি জুতো ছড়ে, আবার একটা জুতো এসে যদি পড়ে মুখে, পড়বে তো বটেই। জুতোটা সে ফিজিক্যাল না হলেও ভার্চুয়ালি পড়বে, দেখতে পাবেন। এক একটা এরকম সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের রায় বেরোবে, একটা করে ঠাস ঠাস করে চড় খাবে। আর তারপর সব থেকে বড় জুতো যেটা খাবে সেটা হচ্ছে 2026-এর নির্বাচনের ফল যেদিন ঘোষণা হবে, দুদিক দিয়ে দপাদপ জুতো খাবে, সেটা আপনারা দেখতে পাবেন। ফিজিক্যাল না হলেও মেন্টালি মুখ দেখলে বুঝতে পারবেন।
অভিষেক ব্যানার্জি তো এখন বিভিন্ন জায়গায় সভা করছেন, সেখানে তিনি র্যাম্প শো করছেন এবং সেখানে 2-3 জন 4 জন 5 জনকে নিয়ে সেখানে উপস্থিত করছেন সেই র্যাম্প শোতে, এবং তাদের চিহ্নিত করছেন যে তাদের নাকি মৃত ভোটার লিস্টে নাম আছে অথচ তারা জীবিত। এটা কি সাধারণ মানুষকে একটা বিভ্রান্ত করার কৌশল? বিভিন্ন সময়ে তৃণমূল কংগ্রেস তাদের স্ক্রিপ্ট করে একদম চিত্রনাট্য সাজিয়ে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় এরকম ঘটনা ঘটিয়েছে। আজও আমরা যেটা দেখছি সেটা আর কিছু নয়, আরেকটি চিত্রনাট্য। বেসিক্যালি ভাইপো বাবুর জনসভায় লোক হচ্ছে না, বিরোধী দলনেতার জনসভায় কাতারে কাতারে লোক, 20,000, 30,000, 50,000 লোক ইনফিনিটি কমপ্লেক্সে ভুগছে, রাতে ঘুমের ওষুধ খাওয়ার পরও ঘুম হচ্ছে না। এবার বলছে কি করবে, টাকা দিয়েও লোক আসছে না, বলে একটাই পন্থা আছে ভাই, 40% জায়গা যেটা পুরো প্রোগ্রাম হওয়ার কথা ছিল ওইটাকে ভাগ করে দেয় র্যাম্পে। এবার মাঝখান থেকে এদিক দিয়ে র্যাম্প, ওদিক দিয়ে র্যাম্প, সামনে র্যাম্প, পিছনে র্যাম্প করে 40% মাঠের জায়গাটা খেয়ে নিল। খেয়ে নিয়ে এবারে ভাবছে যদি জনসভায় আমি লোক ভরাতে পারি, তারপরেও পার্টি ফেল, তারপরেও লোক আসছে না, তারপরেও চেয়ার ফাঁকা। এরকম ফেলু মাস্টার পশ্চিমবঙ্গে আরেকটা খুঁজে পাবেন না। এক তো প্যারাশুট নেতা, উপর থেকে উড়ে এসে জুড়ে বসেছে, জীবনে কোনোদিন বুথের রাজনীতি করেনি, ব্লকের রাজনীতি করেনি, কি না মুই ভাইপো, হ্যাঁ ভাইপো এমপি হয়ে গেছে হাবি যাবি। এদের বেশ আছে, কালকে গিয়ে বলুন একটা বুথে গিয়ে রাজনীতি করে জেতাক 2টো বুথ। আবার বলছি, বিএড মমতা বন্দ্যোপাধ্যায়, বিএড অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় মাইনাস পুলিশ প্রশাসন ইজ ইকুয়াল টু 0। কালকে সরিয়ে নিন, এই মুখ্যমন্ত্রী এবং তার ভাইপোর পাশ থেকে পুলিশ প্রশাসনটাকে সরিয়ে নিন, পুষবে না কালকে কেউ, পাশ দিয়ে হেঁটে চলে যাবে, গালাগাল দেবে আর থুতু দেবে। পশ্চিমবঙ্গের পরিস্থিতি এখন তাই। তো যারা জানে এটা, ওনারাও জানেন, তার জন্যই পুলিশটাকে সঙ্গে রেখেছে, নাহলে তো প্যাদান কোন দিক দিকে পড়বে জানে না। পরিস্থিতি এরকম, তাই জন্য প্রশাসনকে ইউজ করতে হচ্ছে, পুলিশকে ইউজ করতে হচ্ছে, অপব্যবহার করতে হচ্ছে ক্ষমতার, এটাই স্বাভাবিক। আমরা তো দেখেছি প্রথম থেকেই শাসক দল এসআইআর এর বিরোধিতা করে গেছে, এমনকি মুখ্যমন্ত্রী রিসেন্টলি বলেছেন যে 58 লক্ষের নাম যে বাদ গেছে তার কোনো ড্রাফট লিস্ট আমরা পাইনি, কিন্তু আমরা সবাই দেখেছি যে নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট রয়েছে সেখানে সমস্ত তথ্য দেওয়া রয়েছে। কি বলবো বলুন, এখন মুখ্যমন্ত্রী যদি মূর্খমন্ত্রী হয়, সে যদি ওয়েবসাইট না বোঝে, সে যদি নেট কোনোদিন না ঘাঁটে, তার আশেপাশের লোকগুলোও যদি মূর্খ, অকাট মূর্খ হয়, কেউ বলেনি যে দিদিমণি যাদের নাম বাদ গেছে তাদের নাম জলজল করছে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে, এবং সেখানে স্পষ্ট লেখা আছে সেই ব্যক্তির নাম কেন বাদ গেছে, কি না সে মৃত বা সে স্থানান্তরিত বা তাকে সেখানে খুঁজে পাওয়া যায়নি একাধিকবার যোগাযোগ করার পরেও, এবং তার মানে কারণটাও সেখানে দর্শানো হয়েছে, তারপরেও সে বলছে না নাকি নেই। এই জন্য বলছি মুখ্যমন্ত্রী নয়, এটা মূর্খমন্ত্রী। এরকম অশিক্ষিত মুখ্যমন্ত্রী বোধহয় ভূভারতে কেন পৃথিবীতে আর কোথাও নেই। পশ্চিমবঙ্গে তো হাল এরকম অবস্থা হবেই। একটা শিক্ষিত মুখ্যমন্ত্রী 2026 নির্বাচনে আপনারা পাবেন, আর কয়েক মাসের অপেক্ষা, একটু ওয়েট করে যান, তারপর একটি স্বর্ণযুগ দেখবে পশ্চিমবঙ্গ। দাদা একদম শেষ প্রশ্ন, প্রসূন ম্যানেজের মামলায় পরিষ্কার জানিয়ে দিয়েছে হাইকোর্ট যে পুলিশ কোনো কারণে শুভেন্দু অধিকারীকে আর থানায় রাখতে পারবে না, কার্যত এটা শুভেন্দু অধিকারী ফের একটা বড় জয় বলা যেতে পারে, এটাকে কিভাবে দেখছেন? শুভেন্দু অধিকারীর গায়ে কেউ হাত দিয়ে দেখাক, যে কটা লোক, যে কটা নেতা তৃণমূলের চেষ্টা করেছে যে তৃণমূলের শুভেন্দু অধিকারীর প্রোগ্রামকে আটকাবে, সবকটা তো ডাহা ফেল। এই ফেলুগুলোকে নিয়ে প্লিজ আলোচনা করবেন না, এদের কোনো মুরুদ নেই, বিরোধী দলনেতার পায়ের নখের ময়লার যোগ্য নেই। এরা এরা হচ্ছে আটকাতে যায় কি না, পুলিশ প্রশাসনকে বলে এই শুভেন্দু অধিকারী প্রোগ্রাম পারমিশন দিবি না। আরে তুই পারমিশন দিবি না, হাইকোর্ট বসে আছে, হাইকোর্টে যতবার গেছি শুভেন্দু অধিকারীকে পারমিশন দিয়েছি, আটকাতে পারবে না। এদের মুরুদ নেই একটা ব্লক চালানোর, এরা চলে গেছে কোথায় কাশ্মীরের রুল আর কোথায় বগলের চুল, এইরকম কম্প্যারিজন। মানে এরা বুঝতে পেরেছে যে পশ্চিমবঙ্গে এমন একজন নেতা আছে
যে একটা হাঁক মারলে 50,000 লোক আসে, আর ভয়টা পাচ্ছে কি যে এরকম একটা বাঘ যদি ভুল করে থাবাটা মারে ধোঁয়া উড়ে যাবে। এই জন্যই ভয় পায় যাতে প্রোগ্রামগুলো না হয়, তার এলাকায় না ঢোকে। কারণ এলাকায় ঢোকা মানেই তো সব হাওয়া টাইট, দুদিন ঘর থেকে বেরো না তৃণমূলরা ভয়। পরিস্থিতি এরকম। এটা শুভেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারী কা জলवा ये है। আর একটাই ডায়লগ বলবো, ये डर हमको अच्छा लगा, ये डर याद रखना, क्योंकि नाम है शुभेंदु अधिकारी। অসংখ্য ধন্যবাদ।